এখন এই প্রমাণে ক্ষেত্রে এই যে আমাদের কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণের মধ্যে সম্পর্ক, এই যে আমরা আলফা বিটা গামা দেখলাম, এদের মধ্যে সম্পর্কটা দেখবো। এখন এই সম্পর্কটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো। চিত্রটা তোমার এক্সামে দিতে হবে না, জাস্ট এইটা বোঝার জন্য আমি এটা দিচ্ছি, না হলে তুমি এটা অনেক সময় কনফিউশনে পড়ে যাবে যে এটা আসলোটা কিভাবে। তো চলো আমরা দেখি যে তোমাদের বইয়ের সংজ্ঞাটা আমরা দেখাচ্ছি। এক্সট্রা করে এখানে অনেক সংজ্ঞা অনেকভাবে প্রমাণ করা যায়, কিন্তু তোমাদের বইয়েরটা আমি প্রমাণ করে দিচ্ছি। তো মনে করি কোনো এক তাপমাত্রায় কোনো আয়তাকার বস্তুর দৈর্ঘ্য a1, প্রস্থ b1 এবং উচ্চতা c1। তাহলে এই যে ভিতরকার যে বস্তুটা আছে, এটার একটা দৈর্ঘ্য হচ্ছে ধরো a1, প্রস্থ হচ্ছে ধরো b1, আর উচ্চতা এই যে এটা হচ্ছে উচ্চতা ধরছি আমরা c1। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার বস্তু, যেটার আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। আয়তাকার বস্তু দেখতেছি আমরা, এই যেটা পুরোটা আয়তাকার বস্তু, এটা নাম দৈর্ঘ্য a1, এটা হচ্ছে b1 প্রস্থ, আর উচ্চতা হাইট হচ্ছে c1। তিনটা বিষয় আমরা এখান থেকে ধরে নিলাম। এখন আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে আমরা আয়তন পাই। তাহলে প্রাথমিক অবস্থা এখনো তাপ দেই নাই, যে ভিতরেটা মানে v0 আদি অবস্থা। প্রাথমিক অবস্থায় তাহলে আমাদের আয়তন কতটুকু হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করে আমরা এই আয়তাকার বস্তুটার আয়তন পাইছি। এখন তাহলে আমাদের কাজ হবে কি, যে তাপমাত্রা বাড়াই দিব। তাহলে তাপমাত্রা যদি বাড়াই দেই, তাহলে এটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পাবে। যেটা হচ্ছে এই যে উপরের কালার, উপরের বড়টা, এটা যখন তাপমাত্রা দিছি, তাপমাত্রা দিলে এই আয়তনটা বেড়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে a1, এখন হয়ে গেছে হচ্ছে a2। আগে ছিল হচ্ছে b1, এখন হয়ে গেছে হচ্ছে b2। তারপর আগে ছিল হচ্ছে c1, এখন হয়ে গেছে হচ্ছে বড়টা, এই যে বড়টাই c2। সেই জন্য উচ্চতা হয়ে দৈর্ঘ্য a2, প্রস্থ b2, উচ্চতা c2 হয়ে গেছে। এখন তাহলে এটার আয়তনটা চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাহলে আয়তনটা চেঞ্জ হয়ে যাবে, v2 সমান a2 b2 c2 ধরে নিলাম। এখন এই যদি আয়তাকার পদার্থের দৈর্ঘ্য প্রসারাঙ্ক আলফা এবং আয়তন প্রসারাঙ্ক গামা, আমরা দেখছিলাম দৈর্ঘ্য প্রসারাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রকাশ করে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে a2 যেটা আছে, এটা ছিল আদিটা কি ছিল a1, আর এই যে বৃদ্ধিটা হয়েছে a2টা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। আগে যে a1 ছিল, আমি a2টা ক্যালকুলেশন করতে পারি এই সূত্রের মাধ্যমে, a2 a1 1 প্লাস আলফা টি। এই সূত্রটার মাধ্যমে আমি এই a2টা বের করতে পারি। এখানে আলফাটা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, a1টা কি, আদি দৈর্ঘ্য। তাহলে a2টা আমি পেয়ে যাবো। তাহলে আদি দৈর্ঘ্যটা মানে যে প্রথমে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্যটা a1টার ভ্যালু বসাই দিব, 1 প্লাস আলফা ভ্যালু বসাই দিব, আর টি যেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াচ্ছে সেটা বসাই দিব। তাহলে আমি এই যে কতটুকু টোটাল সর্বশেষ পর্যায়ে যে আমাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে সেটা আমি বের করতে পারবো। তাহলে a2টা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা আমি পেয়ে গেছি এই সূত্রের মাধ্যমে। তাহলে এই সূত্র দিয়ে আমি লিখে নিলাম যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, মানে a2টা পেয়ে যাবো a1 1 প্লাস আলফা টি। আচ্ছা, এই সূত্রটার ডেরিভেশন আগে আছে, জাস্ট আমরা দেখে নিলাম যে এই a2টা আমরা এই সূত্রের মাধ্যমে বের করে নিলাম। একইভাবে b2টা বের করা যাবে, b2 ইকুয়াল টু b1 1 প্লাস আলফা টি, অর্থাৎ এই b2টা a2টা তো বের করলাম, b2টা বের করে নিলাম। একইভাবে c2টা হচ্ছে c1 1 প্লাস আলফা টি, এই সূত্রের মাধ্যমে বড় এই উচ্চতা বড় যে c2টা সেটা বের করে নিলাম। আচ্ছা, তিনটা সমীকরণ লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের কাজ হবে কি, আয়তনটা কতটুকু হলো, তাহলে আয়তন পরিবর্তনটা কতটুকু হলো, শেষে বড়টার আয়তন কতটুকু পরিবর্তন হলো, v2 ইকুয়াল টু আদি আয়তন v1 যোগ 1 প্লাস গামা, আয়তন প্রসারণ কোণকে ইউজ করতে হবে গামা, তাহলে 1 প্লাস গামা ইনটু টি। তাহলে পরবর্তীতে আয়তনটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, যে 1 নং 2 নং 3 নং গুণ করব। এই যে তিনটা ইকুয়েশন আছে, এটা আমরা গুণ করব। তাহলে গুণ করলে কি আসবে, a2 b2 c2 আসবে, এবং বাম পক্ষে কি আছে a1 b1 c1, আর তিনটা কমন আছে, তাহলে তিনটা কিউ আকারে হয়ে যাবে। যেমন a গুণ a করলে কি হয়, a কিউ হয়। ঠিক ওই রকম তিনটা গুণ করলে আমরা ওই 1 প্লাস আলফা তার টু দি পাওয়ার কিউ পাবো এখান থেকে। এখন তাহলে এখানে এই a2 b2 c2 কি, v2 আমরা জানি, প্রথমে দেখছিলাম এই যে a2 b2 c2 সমান হচ্ছে v2, এটা প্রথমে দেখছিলাম। তাহলে এই ভ্যালুটা বসাই দিলাম। আর a1 b1 c1 হচ্ছে আদি আয়তন v1, এটা বসাই দিলাম। আর এটার উপর কিউ যেটা আছে সেটা রাখলাম। এখন আমরা দেখব এই v2 সমান আমরা কি পাইছিলাম, এই যে 4 নম্বর আর 5 নম্বর সমীকরণ থেকে পাই v1 1 প্লাস গামা টু দি পাওয়ার কিউ, এবং এই ক্ষেত্রে আমাদের এই যে v2 সমান v1 1 প্লাস গামা টি, এই ভ্যালুটা এখানে বসাই দিছি। তাহলে v2 সমান v1 1 প্লাস গামা টি এখানে বসাই দিলাম, বাস ইজি আছে ক্যালকুলেশন। তারপরে আমরা কি করব, এই যে এই পাশ থেকে v1 এই পাশ থেকে v1 কাটাকাটি হয়ে গেল, তাহলে 1 প্লাস গামা টি ইকুয়াল টু 1 প্লাস আলফা টি তার টু দি পাওয়ার কিউ। এখন আমরা কি করব, যে 1 প্লাস গামা টি এরকম একটা সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমাদের এই যে a প্লাস বি
হোল কিউ সূত্র এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এ হচ্ছে আমাদের 1, তাহলে এ কিউর উপর এর উপর কিউ দিলাম, মানে 1 এর উপর কিউ 1ই থাকে। এ কিউ প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু 1 এর উপর স্কোয়ার ইন্টু বি হচ্ছে আলফা টি, তাহলে 3 আলফা টি। এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার মানে কি আলফা টি, তারপর হোল স্কোয়ার প্লাস বি কিউ মানে আলফা কিউ তারপর টি কিউ। তাহলে সেখান থেকে আমাদের এই যে আলফা টি ইকুয়াল টু অর্থাৎ গামা টি ইকুয়াল টু 3 আলফা টি থাকে। তাহলে সেখান থেকে এই যে তুমি যদি দেখো যে এখানে এই যে 3 আলফা স্কোয়ার আছে, তারপর হচ্ছে টি স্কোয়ার আছে, আবার এখানে কি আছে আলফা কিউ আর টি কিউ আছে। তো এই 1 তো চলেই যাচ্ছে এখান থেকে, তাহলে গামা টি ইকুয়াল টু 3 আলফা টি থাকবে। কারণ এখানে আলফা ভ্যালুটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, খুবই ছোট ভ্যালু। ধরো দেখো যদি তুমি চিন্তা করো 0.1 এরপর যদি স্কোয়ার করো তার মানে কি পাবা 0.01, আরো ছোট হয়ে যায়। তাহলে যেহেতু ছোট একটা পরিবর্তন, এর উপর যখন তুমি আরো পাওয়ার বাড়াই দিবা আলফা স্কোয়ার আলফা কিউ, এগুলো ভ্যালু আরো ছোট হয়ে যায়। এখন তোমার কাছে আছে হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকার সাথে তুমি 1 টাকা যোগ করো, ওই 1 কোটি টাকার সাথে 1 টাকা যোগ করা যে কথা না করা একই কথা। যার কারণে এই ভ্যালুটা এতটাই ছোট হয়ে যায় যে এটাকে আমরা বাদ দিতে পারি। যার কারণে এই ভ্যালুগুলোকে বাদ দিয়ে আমার ফাইনালি থাকবে হচ্ছে গামা টি ইকুয়াল টু 3 আলফা টি। সেখান থেকে গামার সমান আমরা কি পাবো, এই যে টি টি চলে যাবে 3 আলফা পাবো। একইভাবে আমরা ইউজ করবো হচ্ছে যে ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের একইভাবে এই যে এটা দিল a1 যদি হয়, এটা যদি b1 হয়, ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে a2 এবং b2। তাহলে প্রথম ক্ষেত্রফল হচ্ছে a1 b1, পরেরটার ক্ষেত্রে t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ক্ষেত্রফলটা হয়ে গেল হচ্ছে বড়, অর্থাৎ a2 b2। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানি আলফা, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা জানি। তাহলে a2 সমান হচ্ছে a1 1 প্লাস আলফা টি, এটা আমরা জানি। a2 সমান হচ্ছে a1 1 প্লাস আলফা টি, অর্থাৎ পরবর্তী যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে সেটা আমি বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। আর b2টা হচ্ছে, অর্থাৎ এই b2টা আমি বের করতে পারবো 1 প্লাস আলফা, b2 ইকুয়াল টু b1 1 প্লাস আলফা, আগের মতনই সেম টু সেম আগের মতনই। একইভাবে আমাদের এই s2টা বের করতে পারবো s1 1 প্লাস বিটা টি এই সূত্রের মাধ্যমে। এখন আমি একইভাবে তিনটা গুণ করছি, অর্থাৎ এই দুটো সমীকরণ 5 এবং 6 এই দুটো গুণ করছি আগের মতনই। আগে যেমন তিনটা ছিল তিনটা গুণ করছি, আবার দুইটা গুণ করছি করে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এখান থেকে এই s2 সমান আমরা কি লিখতে পারি, এটা সমান হচ্ছে s2, এইটা সমান হচ্ছে s2 বসাই দিলাম আগের মতনই, a1 b1 সমান s1, আর এটার ভ্যালুটা লিখে নিলাম, আমি সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এই যে v1 এর এখান থেকে আমাদের এই যে v1 এর যে ভ্যালুটা আছে b1, এই যে s2 ভ্যালু এই যে s1 1 প্লাস বিটা টি, s2 এখন বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পর s1 চলে যাবে, তারপর আগের মতনই সূত্র, ওখানে a প্লাস বি হোল কিউ সূত্র অ্যাপ্লাই করছে, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা চলে যাচ্ছে, আর এখান থেকে বলছে যে ঘাতগুলো ক্যান্সেল আউট হয়ে যায়, কারণ আলফা ভ্যালুটা ছোট, অনেক ছোট, যেমন 0.01 এর উপর স্কয়ার দিয়ে তুমি ক্যালকুলেট করে দেখো এটা আরো ছোট হয়ে যায়। তাহলে স্কয়ার করলে ভ্যালুটা ছোট হয়ে যায়, তাহলে এটা বাদ দিতে পারি। এগুলো ভ্যালু এতই ছোট যে স্কয়ার করলে আরো ছোট হয়ে যায়, তাহলে এই ভ্যালুগুলোকে বাদ দেওয়া যায়। তাহলে এগুলোকে যদি বাদ দেই আমার থাকে হচ্ছে কি বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি। তাহলে বিটা ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 আলফা। তাহলে এটা আসার পরে আমরা কি করব, সমীকরণ 6 কে 2 দ্বারা গুণ করব এবং সমীকরণ এই যে 9 কে হচ্ছে 3 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে 3 বিটা আর হচ্ছে 6 আলফা। আর আগেরটার ক্ষেত্রে আমরা পাইছিলাম কি, যদি আমরা 6 নম্বর সমীকরণে যাই তাহলে 6 নম্বর সমীকরণে আমরা এই যে এখানে দেখলে বুঝতে পারবো যে 6 নম্বর সমীকরণ ছিল হচ্ছে গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 গামা ইকুয়াল টু 6 আলফা। তাহলে সেখান থেকে আমরা ফাইনালি তিনটা সমীকরণ থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু এই যে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তিনটা ইকুয়েশন যেহেতু সমান সমান, কারণ এখানে আলফা আলফা সমান সমান আছে, তাহলে সেখান থেকে আমরা তিনটা সমান লিখতে পারি। জাস্ট এই দুইটা ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে আলফা আলফা সমান আছে, তাহলে 6 আলফা সমান হচ্ছে 2 গামা ইকুয়াল টু 3 বিটা। এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি।